শুধু বিঘে দুই ছিল মোর ভুই, আর সবে গেছে ঋণে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। সো আজকে আমার এই কবিতাটা বলা মনে হয় ঠিক হয়নি, কারণ আজকে আমাদের সঙ্গে আছেন কে জানেন? সো আজকে আছেন একজন চমৎকার আবৃত্তি শিল্পী। শুধুমাত্র চমৎকার না, সে অনেক গুণী মানুষ এবং হচ্ছে উনি একজন লেখিকা। সো আজকে সেরকম একজন গুণী মানুষ, সুন্দরী এবং খুব চমৎকার করে আবৃত্তি করেন, সেরকম একজন মানুষের সাথে আজকে কালের সমাজ এবং হচ্ছে ২১ সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব লিঙ্ক থেকে আমি সরাসরি হচ্ছে আপনাদের সামনে চলে এসেছি নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমি কিন্তু আপনার নামটা ইচ্ছা করেই বলিনি, কারণ আমি চাই আমাদের এই গুণী শিল্পী, এই গুণী একজন মানুষ, এরকম সুন্দর একজন মানুষ, তার পরিচয়, তার নামটা নিজ মুখে দিক। প্রথমত আমি আমার পরিচয় আবৃত্তি কর্মী হিসেবেই দিতে চাই, কারণ আচ্ছা। আবৃত্তি শিল্পী হওয়ার মতো এখনো সেই যোগ্যতা আমার হয়নি। আর আমি হচ্ছি মাহি ফারহানা। আমার মূলত পেশা হচ্ছে, পেশা বলবো না, এটা আমার শখ, আচ্ছা। আমার এখন স্বপ্ন। আচ্ছা, সেটা হলো আচ্ছা। একজন লেখিকা হিসেবে নিজেকে দেখতে পাওয়া, মানে দেখতে চাওয়া, আর একজন আবৃত্তি কর্মী হিসাবে যদি কখনো শিল্পী বনতে পারি। চমৎকার। আপুর নাম আমরা কিন্তু অনেকেই জানি, অনেকে না বেশ আপুর অনেকেই জানেন। তো তারপর আপুর মহানুভবতা, আপু কিন্তু নিজেকে এখনো আবৃত্তি শিল্পী বলছেন না, আবৃত্তি কর্মী বলছেন। সো এই ব্যাপারটা আমাদের মধ্যে যদি থাকে, আমার মনে হয় যে এরকম মানুষ আসলে তারাই তো উপরে উঠবে, তাই না? দম্ভ নেই, একদমই অহমিকা নেই। সো এরকম মানুষ যদি না হয়, উপরে না উঠে, তাহলে কি বলেন তো কেমন করে হবে? আমরা কি হব? আচ্ছা, আমি এবার একটু জানতে চাই, লেখিকা বা আবৃত্তি কোনটা আপনার জীবনে প্রথম হয়েছিল? লেখালেখিটা। আচ্ছা আচ্ছা, লেখালেখি। লেখালেখিটা হয়েছিল হ্যাঁ, যখন ছোটবেলায় ছিলাম, তখন যেটা হয় না যে বা স্কুলে থাকতে দেয়ালিকা লেখা বা ম্যাগাজিনে লেখা, ওই ওই জায়গা থেকে আসলে লেখালেখির অভ্যাসটা তৈরি হয়। কিন্তু পরবর্তী সময়ে আমি যদি এটাকে নিজের আত্মার ভেতরে নিতে চাই, তখন সেক্ষেত্রে আমার দেখা গেছে যে আমি 2015-তে আবার স্টার্ট করি। কিন্তু এর ফাঁকে যেটা হয় যে আবৃত্তির সাথে আমার আবার একটা ভালোবাসা তৈরি হয়, সেটা আমার স্টুডেন্ট লাইফটা। আচ্ছা। তো সেই 95-96 এর দিকে, তখন ওই আবৃত্তির সাথে আমার একটা পথ চলা শুরু হয়। আচ্ছা আচ্ছা। তো আমি যদি বলি যে আপনার প্রথম ভালোবাসা কোনটা, আপনি কাকে বেছে দিবেন, লেখাকে নাকি আপনার আবৃত্তিকে? আসলে এটা বলা খুব ডিফিকাল্ট। আমার লেখালেখিটা এবং আবৃত্তিটা দুটোই কিন্তু সমান তালে চলছে এখন পর্যন্ত। আচ্ছা। এখন পর্যন্ত আমি চেষ্টা করে যাই, আমার আবৃত্তিকে কখনো লেখা ছাপাতে পারছে না, লেখাকে কখনো আবৃত্তি ছাপাতে পারছে না। আচ্ছা আচ্ছা। কারণ আমি যেহেতু লেখার মানুষ, তো আমার হাত দিয়ে লেখাটা বের হয়, এবং ওই লেখাটাই দেখা যাচ্ছে যে আমি হয়তো পড়ছি বা আবৃত্তি করার চেষ্টা করছি। আবৃত্তি বললে ভুল হবে, কারণ আবৃত্তি অনেক উঁচু দরের একটা শিল্প, যে শিল্পটাকে আসলে রপ্ত করতে হয়। সেই রপ্তটা আমি আবৃত্তি যখন শুরু করি, তখন সেই জায়গা থেকে যদি চিন্তা করি, তাহলে আমি এখন বলবো যে না, আমি এখনো রপ্ত করতে পারিনি, বিকজ আমার অনেকটা একটা গ্যাপ রয়ে গেছে। কিন্তু আমি যদি লেখালেখিকে সামনে আনি, তাহলে লেখালেখিটা আমি পাঠ করি বা আবৃত্তি করার চেষ্টা করি, সেটা সবার সামনে হয়তো একটু তুলে ধরার চেষ্টা করি আমার লেখাকে। ওই জন্য আবৃত্তি আমার আগে নাকি লেখালেখি আমার আগে, এটা বলাটা খুব ডিফিকাল্ট। খুব মানে আসলে দুটাই তার সৃষ্টি, একটা ভালো একটা সৃষ্টি, একটা ভালোবাসা। সো কোনটা ছেড়ে কোনটা নেবে, এটা আসলে অনেক অনেক কঠিন প্রশ্ন। আচ্ছা আপু, এটা জানতে চাই যে আপনার যখন প্রথম লেখা বা আবৃত্তি, ধরেন প্রথম যখন আবৃত্তি করলেন বা প্রথম লেখাটা যখন ছাপা হলো, আপনার ওই অনুভূতিটা একটু জানতে চাচ্ছিলাম। ওটা একদম নতুন বাচ্চা হওয়ার পর যে একটা আনন্দ, আচ্ছা, ওই টাইপের। আমার প্রথম লেখা ছাপা হয় 2019 সালে। আচ্ছা। এবং আমার প্রথম বইটা ছিল আমার একলা সময়। ওই একলা সময়টা যখন ছাপা হয়, তখন অনেকটা আমার কাছে মনে হচ্ছে কি যে বাচ্চাকে দেখলে যেরকম একটা আনন্দ, যেরকম একটা ভালো লাগা তৈরি হয়, ঠিক ওই ভালো লাগাটাই আমার তৈরি হয়েছে। আচ্ছা আচ্ছা। তো ওটা ওটা ওই ওই সময়টা 2019 সালে আমি সিঁড়ি প্রকাশনী থেকে আমার ছাপা হয়। তো ওই সিঁড়ি প্রকাশনী মিলন ভাই ভীষণভাবে আমাকে সাহায্য করেছিলেন। আচ্ছা আচ্ছা। সৃষ্টি সবসময় আনন্দের সৃষ্টি, সেটা লেখা সৃষ্টি হোক বা গর্ভে ধারণ সৃষ্টি হোক। সো এই ব্যাপারটা আসলেই অন্যরকম একটা অনুভূতি, এটা একমাত্র যারা সৃষ্টিশীল কাজ করেন তারাই বলতে পারবেন। আপু, এবার জানতে চাই যে আপনাকে যদি কোনো সময় মানে এরকম মানে ব্যাপারটা না আসুক, এরকম কথা না আসুক, আপনাকে যদি কখনো বেছে নিতে বলে যে আপনি লেখাকে বা আবৃত্তি
যে কোনো একটাকে বেছে নেবেন, আপনি আসলে কাকে বেছে নেবেন? ওই একই জায়গায় চলে যেতে হচ্ছে। তাহলে আসলে আবৃত্তিটা হচ্ছে, তো আপনি লেখাটাকে যদি আপনি প্রাণ দিতে চান, আবৃত্তি ছাড়া হবে না। আচ্ছা, আপনি একটা লেখাকে যখন মানুষের সামনে লিখে তো অনেকেই লিখে, কিন্তু লেখাটাকে প্রাণ দিতে হবে। আচ্ছা। সে প্রাণ দেওয়ার জন্য তো আপনাকে বলতে হবে, সে আপনাকে উচ্চারণ করতে হবে, সেই উচ্চারণটা করতে হবে যাতে মানুষ শোনে। আচ্ছা, সেই যদি না শোনাতে পারেন আপনার লেখা, সেই লেখাটা আসলে ওই থেমে যায়, আচ্ছা, আচ্ছা, আগাতে পারে না। সো দর্শক, এই ধরনের প্রশ্ন আমার মনে হয় কখনই করা উচিত না। আমরা সবসময় ছোট বাবুদের প্রশ্ন করি যে তুমি মাকে বেশি ভালোবাসো নাকি বাবাকে। তো এটা আমার মনে হয় শিশুদের মাথার উপর অনেক বেশি, ব্রেনের উপর অনেক চাপ পড়ে, বা তাদের অনুভূতিতে অনেক চাপ পড়ে যে সে আসলে কাকে বেছে নেবে, কারণ তার কাছে দুটোই সমান প্রিয়। সো এই ব্যাপারটাও, আপুর ব্যাপারটাও আমার মনে হচ্ছে সেই রকমই। সো এই ধরনের প্রশ্নতে আমরা না যাই। আপনি একটু আপনার ছোটবেলা, শৈশব, কৈশোর এই ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। আপনার কিভাবে জন্ম, বেড়ে ওঠা, স্কুল, কলেজ, বাবা মার সঙ্গে সময়, এই ব্যাপারটা যদি একটু বলে যেতেন। মূলত আমি হচ্ছে সেনাবাহিনীর কর্মকর্তার মেয়ে। আচ্ছা, সেনা পরিবারই আমার বড় হওয়া। স্কুল কলেজও আমার মানে সেনানিবাসে। আচ্ছা, আচ্ছা। আমি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে পাশ করেছি, ইন্টারমিডিয়েট এবং ম্যাট্রিক। এবং পরবর্তী সময় আমার বিয়েও হয়েছে আর্মিতে। এবং যেটা হয় না যে আর্মির সাথে আমার এত বেশি কানেক্টেড আমি, যে এখনো আর্মি ছাড়া এখনো চিন্তা করতে পারি না। মানে মনে হয় কি যে আর্মি ছাড়া আসলে দুনিয়াটা খুবই তারপর আমি চিন্তা করি যে আসলে আর্মির পরিবারে যারা আমরা বড় হয়েছি, তারা খুব রিমোট ভাবে বড় হয়েছে। তাদের ওই ফ্রেন্ড সার্কেল, যেমন আমার কোনো ফ্রেন্ড সার্কেল নাই। একদম ছোটবেলার ফ্রেন্ড সার্কেল যদি বলা হয়, ওই ফ্রেন্ড সার্কেলটা কিন্তু আমার নেই। কিন্তু আমার হিউজ ফ্রেন্ড সার্কেল, কিন্তু ওই যে বলি না যে বাল্যকালের বা আমার সেই ছোটবেলার বন্ধু, এই ব্যাপারটা আমি বলতে পারি না বলে আমার খুব দুঃখ হয়। মানে আমার দেখা যায় ওই ফ্রেন্ডগুলো, দেখা যায় আমি এক এক স্কুল কলেজে পড়াশোনা করেছি। কখনো এমনও হয়েছে রিমোট এরিয়াতে ছিলাম, যেমন ধরেন খাগড়াছড়ি। আচ্ছা, খাগড়াছড়িতে হয়তো ওখানে পাহাড়ি ছেলে মেয়েদের সাথে পড়াশোনা করেছি, আর সেটা হচ্ছে আপনার প্রায় 70 দশকের কথা বলছি। আচ্ছা, ধরেন 80-81 দিকে। আচ্ছা। তো তখন তো ওখানে আমাদের মতো এরকম পরিবারের লোকজন খুব কম যেত। আচ্ছা। তো সেই ক্ষেত্রে হতো কি যে ওই যে পাহাড়ি অঞ্চলের যে মানুষগুলো ছিল, তাদের সাথেই আমাদের বড় হওয়া, তাদের পরিবেশের সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করার একটা প্রক্রিয়া ছিল। এবং আমার মনে আছে যে আমি যখন খুব ছোট, আমাদের আমার বাবা যেহেতু ওখানে পোস্টেড ছিল, তো ওখানে তার একটা ছোট বাসা ছিল। ওই বাসার পাশ দিয়ে নিচে কিন্তু ওখানে কিন্তু পাহাড়িরা বাস করতো। আচ্ছা, আমরা ওগুলো দেখে বড় হয়েছি। আবার হয়তো চলে গিয়েছে যশোরে। যশোরে আমি দাউদ পাবলিকে পড়াশোনা করেছি। তো দাউদ পাবলিকে পড়াশোনার সময় ওখানেও আমার একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে। আচ্ছা, আচ্ছা। তো ওই যে বললাম যে ছোটবেলাটা আমার কেটেছে একদম যাযাবর জীবন। বড় হওয়ার পর কিছুদিন একটু স্ট্যাবল ছিলাম, কিন্তু বিয়ের পরও আবারও সেই যাযাবর জীবন। তবে আপনার কিন্তু অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ, কারণ আপনি অনেক জায়গা ঘুরেছেন, অনেক পরিবেশের সঙ্গে। হ্যাঁ, বড় হয়েছে। আমাদের যারা আমরা একটু যাযাবর জীবন, তারা কিন্তু অনেক শিল্প, অনেক সংস্কৃতি, অনেক মানুষের সাথে ইন্টারাকশন হয়। এটা হয় কি, আপনি যে কোনো পরিবেশে গেলে কিন্তু আপনার খাপ খাওয়াতে পারেন। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, পাহাড়িরা এটা পছন্দ করে। আমি জানি, মানে ধরেন যশোরে যখন ছিলাম তখন ওখানকার যে কালচারটা, সেই কালচারটা আপনি রপ্ত করে নিচ্ছেন। আচ্ছা, আচ্ছা। বা আপনি যদি ঘাটালে থাকেন, ঘাটালের এক ধরনের পরিবেশ, মানে মোটামুটি আপনি বাংলাদেশের সব পরিবেশই আপনি রপ্ত করতে পারবেন। আচ্ছা, আচ্ছা, খুবই ভালো। সো এই ব্যাপারটা যারা অনেকেই বলেন যে আমাদের এরকম পোস্টিং জব যাদের, তারা অনেকেই অনেক মনের ভিতর অনেক কষ্ট থাকে যে আমি ঠিক মতো হয়তো পড়ালেখা করতে পারিনি, আমার স্কুল বারবার চেঞ্জ করতে হয়েছে। তারা কিন্তু মনে কষ্ট পাবেন না, কারণ এক সময় আপনারা কিন্তু আপুর মতো, মাহি আপুর মতো আপনারা বলবেন যে হ্যাঁ, আমাদের এটাও কিন্তু আমাদের জীবনের একটা অ্যাসেট, কারণ আমরা হচ্ছে এইটার কারণেই প্রাপ্তি। হ্যাঁ, এটার কারণে আপনারা হচ্ছে সব পরিবেশে নিজেকে সব সময় মানিয়ে নিতে পারছেন। আপনি এবার একটু জানতে চাই যে আপনার হচ্ছে ছোটবেলাতে এইভাবে কেটেছে। আপনার কয় ভাই বোন ছিলেন? আমরা এক ভাই দুই বোন। এক ভাই দুই বোন। ভাই বোনদের সঙ্গে সম্পর্ক কেমন ছিল, মানে ছোটবেলা আর এখনো কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো চলছে। আমার বাবা মা কেউ নেই। আচ্ছা, দুজনেই মারা গিয়েছেন। বাবা মারা গিয়েছে আজকে 16 বছর। আচ্ছা। আর মা মারা গিয়েছে 2021-এ। আচ্ছা, আচ্ছা। তো সেই হিসাবে বলবো যে না, এখনো ভালো চলছে আলহামদুলিল্লাহ। যেটা মানে ভাই বোন আমার, আমি বড়। আচ্ছা। আর দুই ভাই বোনই ছোট, ওরাও যার যার জায়গায় স্টেবল। আচ্ছা, আচ্ছা। নিজেরই দুনিয়া ওরা ঘুরে বেড়াচ্ছে। তো অমন না যে আমাকে ওদের দেখতে হচ্ছে বা আমাকে ওদের আচ্ছা, আচ্ছা।
যেটা ভাই বোনের সম্পর্কটা তো সম্পূর্ণ আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এবার একটু জানতে চাই আপু, যে লেখালেখি এই বিষয়টা কি শিখে আসতে হয় নাকি, এই ব্যাপারটা নিয়ে আমি একটু জানতে চাই, কারণ অনেকের একটা কৌতূহল, ইভেন আমার একটা কৌতূহল, যে লেখালেখি এই বিষয়টা কি মাথায় থাকতে হয় নাকি এটা নিয়ে চর্চা বা শিখতে হয় এরকম কিছু? একটা বিষয় কি, শিল্পটা সম্পূর্ণ হচ্ছে আপনার মনের বিষয়। আচ্ছা আচ্ছা, শিল্প বা লেখালেখি এগুলো শিখে আসা লাগে না, এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাকে নিজের ভিতরে থাকতে হবে। আপনি যদি কখনো আপনার ভিতরে শিল্প মন থাকে, সেই মনটা অটোমেটিক্যালি কোনো না কোনো মাধ্যম দিয়ে আপনার কাছে আপনার মানে মানুষের সামনে প্রকাশ পাবে। যেটা এটা এটা শেখার জন্য আপনার আলাদা কোনো স্কুল কলেজে আপনাকে আসলে যাওয়াটা সম্ভব না, কারণ শিল্প কখনোই শিখে হয় না। হ্যাঁ, তবে চর্চা করতে হয়। আপনি যেমন লিখছেন, আপনি হয়তো আজকে একটা লেখা লিখলেন, আপনার হয়তো ভালো লাগলো না, আপনি ওটাকে নিয়ে আবার একটু চর্চা করুন, আপনি বই পড়ুন, আপনি লেখাটাকে একবার লেখার পর আপনি দেখেন যে লেখাটা আসলে কোন জায়গায় আমার শব্দ ভান্ডারগুলো মানে আরেকটু জোরালো করতে হবে, বা আমার শব্দগুলো আরো সুন্দরভাবে স্থাপন করতে হবে, সেই জায়গাটাতে আপনি মনোযোগ দিন। লেখালেখিটা আসলে সম্পূর্ণ হচ্ছে আপনার মনের ব্যাপার, সেই ব্যাপারটাকে আপনি বারবার চর্চা করতে থাকুন। আপনি চমৎকার বলেছেন, এই ব্যাপারটা আসলে আমি জানতাম না, আজকে জানলাম যে আসলেই হচ্ছে লেখা। কারণ আমাদের হয় কি যে একবার লেখার পরে ভালো হয়নি, বা একটা হয়তো বা খুব ভালো হলো, সবাই খুব প্রশংসা করলো, এরপর আরেকটা লিখলাম, ওটা হয়তো অতটা ভালো হলো না, আগ্রহ হারিয়ে ফেলি। কিন্তু এটা যে চর্চার বিষয়, এটা যে অনবরত, হ্যাঁ, চর্চাটা হচ্ছে কি, আপনি যদি বই পড়েন এবং আপনি যদি হিউজ পরিমাণে গল্প বই পড়তে পারেন, কবিতা পড়তে পারেন, আপনি দেখবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার লেখালেখিটা আপনার কাছে এমনি ধরা দিবে, এবং তখন আপনার শব্দ ভান্ডার তৈরি হবে। এবং আপনি যখন একটা লেখা লিখবেন, ধরেন একটা শব্দের কিন্তু অনেকগুলো অর্থ থাকে। আপনি এখন ওই যে লেখাটা লিখলেন, ওই লেখাটায় কোন শব্দটা আপনার বসবে, কোন শব্দটা দিলে আপনার ভালো লাগবে, আপনি তখন অটোমেটিক্যালি বুঝে যাবেন ব্যাপারটা। দর্শক, মাহি আপুর কাছে অনেক কিছু শিখবার আছে, সো আপনারা যারা এখনো জয়েন হননি, জলদি জলদি জয়েন হয়ে যাবেন এবং আপনাদের মতামত দিতে একদমই দেরি করবেন না। আপু, এবার জানতে চাই যে লেখালেখি তো আপনার ভেতরে থাকতে হবে এরকম একটা বিষয়, বাট আবৃত্তি, এটা তো আমাদের এখন অনেক প্রতিষ্ঠান আছে, অনেক শিল্প চর্চার কেন্দ্রগুলো আছে যে আবৃত্তি শেখাচ্ছে, তো এটা কতটুকু গুরুত্বপূর্ণ যে আপনাকে আবৃত্তি শিখে আসতে হবে, বা কথার যে এই ব্যাপারগুলো, এটা একটু বলবেন। অবশ্যই আপনি যখন আবৃত্তি করবেন তখন অবশ্যই আপনাকে শিখতে হবে। কারণ কি, আমরা বিভিন্ন কালচারে বড় হওয়া, বিভিন্ন ভাষা বলবো না, বিভিন্ন আঞ্চলিক ভাষার মধ্যে আমরা অভ্যস্ত। সেই আঞ্চলিক ভাষা দিয়ে যদি আপনি কথা বলতে চান, তাহলে আপনার প্রমিত যে উচ্চারণটা, সেই উচ্চারণটা কিন্তু হারিয়ে যায়। এই জন্য আপনাকে প্রমিত উচ্চারণ করার জন্য আপনাকে অবশ্যই শিখতে হবে। সেটা বিভিন্ন সংগঠন আছে, বিভিন্ন আবৃত্তির গুরুরা আছেন বা শিক্ষকরা আছেন, ওনাদের কাছে আপনাকে যেতেই হবে। হ্যাঁ, আপনি যদি নিজে নিজে চর্চা করতে চান, তবে অবশ্যই আপনাকে বই পড়তে হবে, কবিতা পড়তে হবে। এবং যখন আপনি একটা কবিতার মূল ভাবটা বুঝে যাবেন, আপনি যখন একটা শব্দের মানে বুঝবেন যে আপনি আসলে এই শব্দটা কিভাবে উচ্চারণ করা উচিত বা কিভাবে উচ্চারণ করতে হয়, সেই জিনিসটা যদি আপনি যখন বুঝে যাবেন, তখন অটোমেটিক্যালি আপনি জেনে যাবেন যে আসলে আমার প্রমিত উচ্চারণ জিনিসটা কি। প্রমিত উচ্চারণটা আসলে আমরা ম্যাক্সিমাম সময় আমাদের চলিত সাধু মিলাই ফেলি, তো আর এই মিলাতে গিয়ে আমাদের যে প্রমিত উচ্চারণটা সেটা হারিয়ে যায়। আর শুদ্ধ উচ্চারণ যত বেশি আপনি চর্চা করবেন, তত বেশি আপনার শুদ্ধ উচ্চারণ আপনার জন্য বেশি সহজ হয়ে যাবে, যদিও অনেক সময় অনেক কঠিন লাগে। আপু অনেক সুন্দর বলেছেন। আমরা আসলে মানে এখনকার জেনারেশনে কিন্তু সবাই দেখবেন যে একটা কেমন একটা ভাষায় কথা বলে, হ্যাঁ, না শুদ্ধ না সাধু চলিত কোনটাই না, কেমন একটা ভাষা জানো। আমি বলবো কি, যদি আঞ্চলিক বলেন তবে আঞ্চলিকটাও সুন্দর করে বলেন, কারণ আমাদের যে আঞ্চলিক ভাষাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর ভাষা। আমি বলবো যে যেমন রাজশাহীর ভাষা বলেন, আমার বাড়ি রাজশাহী। আচ্ছা, রাজশাহীর মানুষ তো অনেক সুন্দর করে কথা বলে, ওদের কথা বলার টোনটা এত সুন্দর। আমি বেসিক্যালি আমি রাজশাহী বলে বলছি না, বাট ওদের কথা বলার টোনটা অনেক। আবার যদি চাটগাঁয়া ভাষা যদি আপনি বলেন, চাটগাঁয়া ভাষা কিন্তু অনেক সুন্দর। চট্টগ্রামের যে ভাষাটা, সিলেটি, তারপর আপনার ঢাকাইয়া, এই যে ভাষাগুলো আপনি যদি আঞ্চলিক বলতে চান, তবে আঞ্চলিকটাও আপনাকে চর্চা করতে হবে। আঞ্চলিকের ভিতরেও কিন্তু আপনার কিন্তু উচ্চারণের একটা ব্যাপার আছে। আমি কিন্তু চাইলে কিন্তু রাজশাহী বা আঞ্চলিক ভাষায় আমি কথা বলতে পারবো না, কিন্তু আমরা যেটা করি কি, আমরা এমন একটা ভাষা নিয়ে এসেছি বা এমন একটা চলতি ভাষায় কথা বলি, যে ভাষাতে খাইছি দিছি হ্যাঁ গো, মানে এই যে ব্যাপারগুলো আমরা মানে গুলিয়ে ফেলি, এটাও সবচেয়ে অন্যায়। এটা খুব অন্যায়। এটাতে আপনার হয় কি, ভাষাটাও নষ্ট হয়,
আর শব্দগুলো যে ভালো ভালো শব্দগুলো আমাদের বাবা মা বা আমরা ছোটবেলায় শুনেছিলাম, সে শব্দগুলো হারিয়ে যায়, সেটা আঞ্চলিক হোক বা সেটা আধুনিক হোক। খুব সুন্দর মাহি আপু, খুব সুন্দর সুন্দর কিছু কথা বলেছে, যে আপনি যে ভাষাতেই কথা বলেন সেটাই শুদ্ধ করে বলেন। আপনি আঞ্চলিক ভাষায় কথা বললেও সেটা সঠিক আঞ্চলিক ভাষাতেই কথা বলেন, টোনটাও ঠিক রাখুন, উচ্চারণগুলোও ঠিক রাখুন। সো এটা আমাদের, আমি একটু আপুর কাছে যাব। সেটা হচ্ছে আপু, এখনকার রেডিওতে দেখা যায় বা টিভিতে কিছু উপস্থাপনা দেখা যায় যে কিছু বাংলিশ স্টাইলে কথা বলে, তো এইটা দিয়ে যদি কিছু বলতেন আপু। না, বাংলিশটা আসলে আমরা যেটা হয়ে গেছে কি, আমরা হজবরল একটা জাতি। আচ্ছা, কারণ কি, আপনি ইংলিশও একই ধারে চলছে, বাংলাও একই ধারে করছে, আবার এখন তো হিন্দি সিরিয়াল আছে আমাদের মানে রক্ত মিশে যাচ্ছে। আমরা না মানে ওই যে একটু আগে যেটা বলছিলাম যে শুদ্ধ ভাষা আমরা চর্চা করি না বলে বাংলার যে শুদ্ধ ভাষা, হ্যাঁ আবার একটা জিনিস ব্যাপার মাথায় রাখতে হবে যে বাংলার যে শুদ্ধ শব্দগুলো, সেই শব্দগুলো আপনি কিন্তু সব জায়গায় ব্যবহার করেন। যেমন চেয়ার, আপনি নিশ্চয়ই কেদারা বলবেন না, সেক্ষেত্রে আপনাকে চেয়ার বলতে হবে। তো সেই ভাষাগুলো সংমিশ্রণই আমাদের বাংলা ভাষা। তবে আমাদেরকে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাংলিশ, ইংলিশের যে আমরা ইংরেজি এবং বাংলা দুটাকে মিলে যখন কথা বলছি সেটা অন্যায়। সেটা হয় কি, আপনার ভাষাটা আসলে আমি বলবো যে এটা চর্চাটাও খুব অন্যায়। আমরা বিভিন্ন নাটক, বিভিন্ন ভিডিও তো আমরা দেখি এখন, হ্যাঁ টাইপের একটা কথা, সবাই এটাকে না খুব আধুনিক মনে করে আমার আপগ্রেড না। আমি এটা দেখেছি আপু, মানে অনেককেই দেখেছি, মানে ইয়াং জেনারেশন, আমাদের না, ইয়াং একদম যারা একদম জেনজি যাদের বলে, আমি বলবো না এটা আমাদেরই দোষ, রাইট, এটা আমাদেরই দোষ। আমাদের বাচ্চারা, আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু আমাদের বাবা মা কিন্তু আমাদের সাথে বাংলায় কথা বলাটাই মনে করতে চায় না, এটা বলতে পারাটা উচিত, যে বাংলা ভালো বাংলা শব্দ উচ্চারণ বা সঠিক বাংলায় কথা বলা। কিন্তু আমরা যখন নিজেরা একটু আপডেট হলাম, তখন আমার কাছে মনে হলো যে আমার ছেলেকে আমি একটু ইংলিশ মিডিয়ামে পাঠাই। রাইট, ইংলিশ মিডিয়ামে পাঠাতে গিয়ে যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে বাচ্চারা বাংলা বলাটা ভুলে যায়। রাইট, এবং দেখবেন আপনি যে ওই বাচ্চারাই কিন্তু বাংলিশ কথাটা বলে। আপনি দেখেন ইংলিশ মিডিয়ামের বাচ্চা, আপনি না আমি এটা ডিনাই করব, কারণ হচ্ছে আমার দুটা মেয়েই হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, বাট ওরা কখনো এইভাবে কথা বলে না। ইভেন আরেকটু বলি, ওরা হচ্ছে বাংলাদেশি যত মেহমান আসে বা ওদের বন্ধুরা, ওরা সবাই বাংলা, মানে একমাত্র ওদের ক্লাসমেট ছাড়া ওরা সবার সঙ্গে বাংলাতেই কথা বলে। তো আমি একদিন বলেছিলাম যে এত টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়ালাম, তো ইংলিশে বলো না কেন? আমার দুটা মেয়ে খুব এত সুন্দর একটা জবাব দিয়েছে, বলেছে মা আমরা ইংলিশ মিডিয়ামে পড়েছি, তোমরা জানো যে আমরা ইংলিশে বলতে পারি। সো আমার এই মানে এই না যে আমার আত্মীয় স্বজন বা যারা আসবে তাদের সামনে আমাকে ইংলিশ বলতে হবে। এই জায়গাটাই আমার পয়েন্ট। এই যে আপনি একটা কথা বললেন যে আমি এত টাকা খরচ করেছি, তোমরা ইংলিশে কথা বলো না কেন? আমাদের ম্যাক্সিমাম বাবা মা এখানেই বাচ্চাদেরকে প্রেশার করে, রাইট, এবং তাদের ধারণা যে ইংলিশ মিডিয়ামে পড়লে তাদেরকে ইংলিশ কথাটাই বলতে হবে, ইংরেজিতেই তাকে ইয়েটা করতে হবে, কারণ আমি টাকা পয়সা খরচ করছি। আমার দুই বাচ্চা, একটু বলে নিই, আমার দু বাচ্চাই কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে পাশ করা, তারা দিল্লি পাবলিক থেকে পড়াশোনা করা, এবং দুজনেই এখন দেশের বাইরে। আচ্ছা আচ্ছা। কিন্তু আমি ওদের ভিতরে খেয়াল করে দেখেছি, আপনি যেরকম বাংলাটা ওদের ভিতরে, আমিও সেরকম বাংলাটাই ওদের সাথে কথা বলি। আচ্ছা, আমি সবসময় কমফোর্ট, মানে ওরাও এইটা জানে যে মা বাংলা ছাড়া কথা বলে না, মার কাছে কথা বলতে হলে বাংলা একদম শুদ্ধ বাংলায় কথা বলতে হবে। চমৎকার। তো এটা হচ্ছে আপনার আমার চেষ্টা যে আমার বাচ্চাটাকে বাংলাটা বলতে শেখানো। কিন্তু আমাদের বাবা মারা, যেটা আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখেছি যে ছেলে মেয়ে ইংলিশ বলতে পারছে না বা ইংরেজিতে কথা বলছে না, এর জন্য কিন্তু বাচ্চাদেরকে মেন্টালি প্রেশার দেওয়া হয়, রাইট, এবং খুব পরিমাণে প্রেশার দেওয়া হয় যে বাচ্চা কনফিউজ হয়ে যায় কোন ভাষায় সে কথা বলবে, রাইট, কোনটাতে বললে সে মা বাবার কাছে বা তার ফ্রেন্ডের কাছে আপগ্রেড হবে বা আধুনিক হবে। আমি জানি না আধুনিকের সংজ্ঞাটা কি, বাট আমার মনে হয় যে আমার সংস্কৃতি, আমার শিল্প আমি যতক্ষণ নিজের ভেতরে ধরে রাখতে পারবো, আমার কাছে মনে হয় ওটাই আধুনিক, রাইট। এবং আমি চেষ্টা করি যে আমার বাঙালিয়ানা, আমি একদম পরিপূর্ণ বাঙালি ভাবে নিজেকে উপস্থাপন করি, কারণ আমার কাছে ওটাই আমার কাছে কমফোর্ট জোন, ওইটাই আমার ভালো লাগা, ওটাই ওখানটাই আমার কাছে মনে হয় যে না, এই জায়গাটাতে আমি যখন নিজেকে দাঁড় করাচ্ছি, আমার কাছে মনে হয় আমি সবার চেয়ে একটু আলাদা। আচ্ছা আচ্ছা, আমি সবসময় এই জিনিসটা ফিল করি এবং আমি আমার বাচ্চাদেরকে সেভাবেই শেখাই।
চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক সুন্দর সুন্দর কিছু কথা শুনলাম আমরা মাহিয়াপুর কাছ থেকে, এবং এটা অবশ্যই আমি একটু বাবা মাদের কাছে চলে যাই। প্লিজ আপনারা হচ্ছে সন্তানদের প্রেশার দিবেন না, কারণ তারা যেটাই আনন্দ পায় সেটাই বলুক। এবং ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, এটা আপনারা সবাই জানেন যে তারা ইংলিশে কথা বলতে পারবে, এটাই খুব স্বাভাবিক। তবে আমার মনে হয় যে বাসায় বাংলা চর্চাটা রাখা উচিত, কারণ আমি অধিকাংশ আমি আবারও মেনশন করছি, অধিকাংশ ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের দেখছি ওরা বাংলায় 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারে না। এটা আমি 100 কেন 10 পর্যন্ত ঠিকমতো বলতে পারছে না। হ্যাঁ, বলতে হয়তো পারে, বাট বানান করে লেখা বা গুনে বলা যে এটা কিন্তু পারছে না। তো এই কারণে আমি বলবো প্লিজ স্কুল বা যারা শিক্ষা প্রতিষ্ঠান সবখানে আমার আকুল আবেদন যে প্লিজ আপনারা বাংলাকে অবশ্যই গুরুত্ব দিবেন, কারণ বাংলা আমাদের মাতৃভাষা এবং বাংলাই আমাদের স্বকীয়তা। আচ্ছা, এবার একটু বলি আপু, সেটা হচ্ছে যে আপনি এই পর্যন্ত এসছেন, ধরেন লেখালেখি করছেন, আবৃত্তি কর্মী হিসেবে নিজেকে উপস্থাপন করছেন, তো এইটার পেছনে আপনার নিশ্চয়ই কোনো বাধা তো নিশ্চয়ই এসেছে। তো এই স্ট্রাগল লাইফটা বা এরকম যদি কিছু থেকে থাকে ওটা একটু জানতে চাচ্ছি। অ্যাকচুয়ালি আমার আসলে আবৃত্তি নিয়ে কোনো বাধা আসেনি, বরং আমি ভীষণভাবে মানে নিজেকে গ্রেট ফিল করি যে আমার হাজবেন্ড, আমার বাচ্চারা আমাকে সবসময় সহযোগিতা করে। আচ্ছা আচ্ছা, এবং আমি যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমি মানে পড়াশোনা করছিলাম, সেই সময়টাতে আমার বাবা মা আমাকে খুব সাপোর্ট করেছে। তবে একটা কথা, সেটা হচ্ছে যে মিডিয়া নিয়ে একটা মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে, যে ধারণা থেকে যেটা হয় কি ওই সময়কার বাবা মারা একটু ভয় পেত। আমি একটা সময় থিয়েটার করতাম, সেই থিয়েটারটা আমাকে বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র ওই যে রাত্রে রিহার্সাল করে বাসায় ফিরবো, এই জন্য আমাকে আমার বাবা মা ওটা রাজি হয়নি। এবং তাদের কথা ছিল যে তোমার হাজবেন্ড যদি তোমাকে অ্যালাউ করে, মানে যেটা হয় ওই কনসেপ্টটা ওরকম যে মা যেটা বলতেন, আমার মা ভীষণ আধুনিক একজন মা ছিলেন, ভীষণ ওয়াইড মাইন্ডের একজন মা, কিন্তু ওই যে জায়গাটা তার ব্যাপারটা ছিল যে না, আমার মেয়ে তো বিয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, দিন শেষে কিন্তু আমি মেয়ে হয়ে রয়েছি। এই জায়গা থেকে আমরা আসলে আমিও বলি যে আমিও বের হতে পারিনি, কারণ আমিও চিন্তা করি যে আমার মেয়ের সিকিউরিটি, আমার মেয়ের সেফ জোন কোনটা। তো ওই জায়গায় কিছু একটু প্রবলেম হয়েছে। আদারওয়াইজ আমি আমার হাজবেন্ড, আমার মানে সবচেয়ে বড় সাপোর্ট আমার হাজবেন্ড, মাশাআল্লাহ। যিনি আমাকে আজকে যদি কেউ আমাকে 2-1 মানুষ যদি চেনে, সেটা আমার হাজবেন্ডের কারণেই চিনেছে, তার সহযোগিতায়। দারুণ দারুণ দারুণ। তার মানে আমাদের হচ্ছে সঙ্গী হিসেবে যে আছেন তাকে অবশ্যই আমাদের প্রতি সহমর্মিতা থাকতে হবে, আমাদের ভালোবাসতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। আর বিশ্বাসে বিনায় বস্তু তর্কে বহুদূর। সো আমরা এই ব্যাপারটা কিন্তু জানি। আর যদি সঙ্গী যদি ভালো পান, জীবনে আমার মনে হয় খুব একটা ধকল যায় না। সঙ্গী নির্বাচনটাও অনেক গুরুত্বপূর্ণ, আর অনেক ক্ষেত্রে এটা ভাগ্যের উপরও ছেড়ে দেয়। তো যাই হোক আপু, আমরা একটু আসি যে আপনার হচ্ছে একটু ইনার ট্যালেন্ট জানতে চাই। মানে আপনি তো এমনি ট্যালেন্টেড, এমনি আপনি অনেক গুণে গুণান্বিত। তো আমি একটু জানতে চাই, আমি শুনেছি আমাদের হচ্ছে নারী উদ্যোক্তা সফলতার গল্প অনুসন্ধান করে জানতে পেরেছে আপনি অনেক সুন্দর হাতের কাজ জানেন। একটা সময় এটাই খুব শখের কাজ ছিল। আচ্ছা, মানে যেটা হয় কি, ছোটবেলায় মাকে দেখতাম খুব সুই সুতা নিয়ে কাজ করছে, আমার বিভিন্ন জামায় ডিজাইন করা। আমার বাবা খুব ভালো ছবি আঁকতেন। আচ্ছা, এবং আমার জামার ডিজাইন গুলো, আমার শাড়ি, আমি তখন নতুন নতুন শাড়ি পরতে শিখি, সেই শাড়ির ডিজাইন গুলো আমার বাবাই করে দিতেন। চমৎকার। আবার হাতে সেলাই করে সেটা এঁকে দিতেন। আমি এখনো আমার মায়ের দেওয়া মায়ের তৈরি করা কাঁথা গাই দিই। কাঁথাটা আমাকে খুব শান্তি দেয় যে আমার মায়ের হাতে তৈরি। আমরা কখনো কিনে কাঁথা গাই দিই। আমাদের আমরা 3টা ভাই বোন সবসময় মায়ের নিজের হাতে সেলাই করা কাঁথায় আমরা কিন্তু বড় হয়েছি এখন পর্যন্ত। আপু, এটা তো অনেক লম্বা সময় লাগে না? সেলাইটা তো আসলে অনেক সময় সাপেক্ষ একটা বিষয়। তো এত ধৈর্য ছিল মার, ভীষণ ধৈর্য ছিল। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার বাবা মায়ের আরেকটা গুণ বলি, আমি অতটা পাইনি, বাট আমার বাবা মায়ের গুণগুলো আমার বলতে খুব ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই। আমার বাবা খুব ভালো ছবি আঁকতেন, সেই ছবির মধ্যে আমার মা সূচিকর্ম করতেন এবং এতটা নিখুঁত ছিল যে আপনি না দেখলে আসলে বুঝবেন না, এতটা নিখুঁত ছিল যে ছবিটা অনেকটা জাপানিজ ইয়েদের তৈরি করা হতো। আচ্ছা, আমি বুঝতে পেরেছি। এখন কিন্তু এই আর্টটা খুব বেশি ইনস্টাগ্রামে আপনি দেখবেন যে আপনার ছবি আঁকার মধ্যে হয়তো শাড়িটা সেলাই করে দিচ্ছে, একটা এক্সট্রা ফিগার। হ্যাঁ, রাইট, পুরো কার্ভ গুলা, রাইট।
Right. একটা ফিগারের যে মুভমেন্ট গুলো যে এত সুন্দর করে সুইয়ের সুতা দিয়ে যে তোলা যায়, Right. এটা কিন্তু আপনি না দেখলে হ্যাঁ, বুঝতে এটা আপু আমি দেখেছি ইদানিং এটা খুব নাম করেছে, এবং একটা মেয়ে আছে, আমি ইনস্টাগ্রামে ওকে ফলো করি, নামটা আমি ঠিক এই মোমেন্টটা মনে নেই। সেই মেয়েটাকে অসংখ্য এরকম সে অর্ডার পেতেই মানে পাচ্ছেই, সে কোনোভাবে সে একটা সময় সে বলছে যে আমি আসলে পারছি না, আর আমি একা তো আমি চাই আমাদের যুগের বাচ্চারা কেউ কেউ এই প্রফেশনে আসুক। সো এটা আসলেই মানে হ্যাটস অফ এই একদম, ব্যাপারটা। এটা অনেক বড় একটা সময়ের ব্যাপার আসলে, সত্যি Right. কথা যে আপনি একটা ছবির ভেতরে সুই দিয়ে ওটাকে সূচি একটা, করানো, হ্যাঁ, হ্যাঁ। ইয়ে তৈরি করা, মানে এটা একটা এক ধরনের আর্ট। আর্ট, অবশ্যই 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 আর্ট। আপনি যেরকম পেইন্ট করছেন না, জল রং করছেন বা বিভিন্ন পেইন্ট করছেন, আপনার এই সূচিকর্মটা হচ্ছে বিশাল বড় আর্ট এবং Right. অনেক সময় সাপেক্ষ। একটা ছবি করতে মিনিমাম 6-7 মাস লেগে যায়। Right. আমি আমার বাবা মাকে দেখেছি। আচ্ছা আচ্ছা। আর যেহেতু বাবা মা ছবি আঁকতেন, সেই ছবি আঁকা থেকে আমার ভিতরে টুকটাক যেটা হয় আচ্ছা। টুকটাক করা, তার মানে হচ্ছে আপনি ছবিও আঁকেন, হাতের কাজ, মানে আপুর হাত দুটো, যে আমরা হচ্ছে যদি সেই শাহজাহানের আমলে থাকতাম নিশ্চয়ই বলতাম হাত দুটো কেটে দাও, কারণ আপুর এই হাতে আপু সুন্দর সেলাই করে, সুন্দর ছবি আঁকে এবং সুন্দর রান্নাও করে। আচ্ছা আপু, এবার জানতে চাই আমরা একটু শেষের দিকে, আমি একটু আপনার লেখা বা আপনার কারো কবিতা হয়তো অনেক ভালো লাগে, আপনার কণ্ঠে একটু আমরা আবৃত্তি শুনতে চাই, যেহেতু এরকম একটা স্বনামধন্য এবং সুন্দরী আপুকে আমরা পেয়েছি, মাহি আপুকে, সো তাকে তো এইভাবে ছাড়া যাবে না, তাই না? দর্শক তাহলে খুব রাগ করবে। না, খুবই ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানটাতে এসে। আর সবচেয়ে বড় কথা যে আমার লেখাটা এখন আপাতত আমার হাতে নেই। আমি আচ্ছা। যেটা একটু মনে মনে চিন্তা করে আসছি, কারণ সামনেই তো আপনার কবি নজরুলের জয়ন্তী। জি জি তো জি। যেহেতু ওনার জয়ন্তী, হুম। তো ওনাকে স্মরণ করে আমি 4-5টা লাইন একটু পড়ার চেষ্টা করছি। আচ্ছা। হয় না যে ভালো লাগার একজন কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম অবশ্যই। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তো পার হয়ে গেলেন, 24শে মে হচ্ছে কাজী নজরুল ইসলামের জয়ন্তী। তো আমি ওনার উদ্দেশ্যেই কয়েকটা লাইন পড়ছি। জি। পড়ছি ওনার লেখা কান্ডারি হুঁশিয়ার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মত? কে আছো জোয়ান, হও আগোয়ান, হাঁকিছে ভবিষ্যৎ। এই তুফান ভারী, দিতে হবে পারি, নিতে হবে তরি পার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। তিমির রাত্রি, মাতৃমন্ত্রী শান্ত্রীরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে, দিতে হবে অধিকার। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার। অসহায় জাতি মরেছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি, আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না মুসলিম ওরা, ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারি, বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার। অসম্ভব সুন্দর, একদম ডুবে গিয়েছিলাম। অদ্ভুত সুন্দর, মানে আসলে মানে কারো কথা যে বলে না আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি। সো এই আবৃত্তিটা আমি ঠিক একইভাবে শুনলাম। আমি মানে ওই যে বলে না কান তারাস গাই, এরকম একটা হিন্দি কথা আছে, আমি হয়তো সঠিক বলতে পারিনি। সো মানে কানের সুধা আসলে। না, চেষ্টা করা আসলে সত্যি কথা কি, কবিতা পড়তে হলে সেই মানে আপনার মনোনিবেশটা থাকতে হবে, সেই সেট আপটা চিন্তা করে ইয়ে করতে হবে। তো চেষ্টা করেছি কবিতাটি পড়ার জন্য, যেহেতু সামনেই আপনার কবি নজরুল ইসলামের জয়ন্তী আছে। তো আশা করি যে এই কবিতাটা সবার ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ আপু। এবার জানতে চাই যে আপনি হচ্ছে ধরেন নতুন কেউ যদি শিখতে চায়, আপনি কি এরকম ব্যক্তিগতভাবে কাউকে শেখান এরকম কিছু? অবশ্যই। আমি একটু বলে নিই, আমাদের একটা ছোট্ট সংগঠন আছে, আচ্ছা আচ্ছা, চিলেকোঠায় চিরকুট। আমরা 3জন বন্ধু এই সংগঠনটার ওনার, এবং আমরা এই সংগঠনটা নিয়ে আমরা কাজ করছি।
এবং আমরা চেষ্টা করছি যে এই সংগঠনের আমাদের যতটুকু জানা আছে, যতটুকু জ্ঞান আছে, সেইটুকু সবার মাঝে বিলিয়ে দিতে। এবং আমাদের সংগঠনে বেশ অনেক মেম্বার আছেন, প্রায় 750 মেম্বার যুক্ত আছে। এটা বেশি দিন হয়নি, মাত্র 3.5 মাস 4 মাস হয়েছে। তো এই 3.5 মাস 4 মাসে আমরা বেশ ভালো একটা সাড়া পেয়েছি। হ্যাঁ, মাত্র এই এত কম সময়ে 700 মেম্বার কিন্তু অনেক ভালো সাড়া পেয়েছি। এবং আমরা এই ইদানিং কালে প্রায় 3টা আমরা মঞ্চ অনুষ্ঠান করলাম সরাসরি। এছাড়া আমাদের অনলাইন যায়, তো ওখানে আমরা শেখানোর প্রসেসটাও তৈরি করছি। আসছে অনেকে আমাদের সদস্য আছে যারা মোটামুটি একটু করার চেষ্টা করছে। এই যে আজকে রাত্রে আমার একটা লাইভ আছে। আচ্ছা, আমি কিন্তু জয়েন হচ্ছি, আর কেউ হোক বা না হন আমি কিন্তু নিশ্চয়ই যাচ্ছি, কারণ আবৃত্তি আমার সাংঘাতিক পছন্দ। আর আপু, তাহলে আপনার হচ্ছে অফলাইন অনলাইন দুটাতেই আপনি দুটাতেই আছেন। তো আপনারা হচ্ছে যারা হচ্ছে আবৃত্তি শিখতে চাচ্ছেন, যারা কথা বলা শিখতে চাচ্ছেন, আপনারা অবশ্যই চিলেকোঠার চিরকুট এটা কি পেজ আছে আপনাদের? আচ্ছা, ফেসবুক পেজ আছে। এবং সরাসরি যদি যোগাযোগ করতে চায় আপু কোথায় করবে এটা একটু? অবশ্যই সরাসরি যদি যোগাযোগ করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমি হচ্ছে মাহি ফারহানা, এছাড়া আছে শিরিন বেবি, সঙ্গীতা খান। তো আমরা 3জন ফ্রেন্ড। আপনি যদি পেজে ওখানে নক করেন অবশ্যই আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো যারা যারা সুন্দর করে কথা বলতে চান, সঠিক প্রমিত উচ্চারণে কথা বলতে চান, এবং সুন্দর করে ধরেন কোনো একটা মোহনীয় রাতে বা সুন্দর একটা আবেগঘন পরিবেশে যদি আপনার প্রিয়জনকে আপনার নিজের লেখা বা অন্যের লেখা কবিতা আবৃত্তি করে শোনাতে চান, তাহলে অবশ্যই আপুর সঙ্গে যোগাযোগ করবেন। চিলেকোঠায় চিরকুট। আমি আবারও বলছি, চিলেকোঠায় চিরকুট। আপু, অনেক ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমি লাস্ট একটা প্রশ্ন দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে আগামী 5 বছর পরে আপনি আসলে নিজেকে কোন অবস্থানে দেখতে চান? অবশ্যই একজন আমি আবৃত্তি শিল্পী, সাথে সাথে একজন লেখিকা হিসেবে আমি দাঁড়াতে চাই। যেই জায়গাটাকে দেখে আমার কাছে মনে হবে যে না, আমি কিছু করতে পেরেছি সমাজের জন্য। আমি আসলে লিখি সমাজের জন্য। আমার লেখাটা, আমার আবৃত্তি করাটা সম্পূর্ণ হচ্ছে সমাজকে কিছু দেওয়া বা রাষ্ট্রকে কিছু দেওয়া। আমি সেটুকুই করতে যদি পারি নিজেকে খুবই ধন্য মনে করবো। অনেক ভালো লাগলো আপু আপনার সঙ্গে। এই সময়টুকু কিভাবে চলে গেল আমি নিজেই বুঝতে পারিনি। তো অনেক ভালো লেগেছে আপনার সঙ্গে, এবং আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আপনার জানা অজানা অনেক তথ্য জানলাম, এবং আমাদের দর্শকদের জন্য আসলে অনেক কিছু কিন্তু আপু রেখে গেছেন বলবার জন্য। আপনারা হচ্ছে যদি মনোযোগ দিয়ে অনুষ্ঠানটি দেখে থাকেন তাহলে আপনারা কিন্তু অনেক কিছু জেনে গেছেন যে আমাদের উচ্চারণে কত বড় একটা সমস্যা আছে। আমরা মিশ্র ভাষায় কথা বলি, আমাদের বাচ্চাদের আমরা অনেক বেশি প্রেশার দিই। সো আপু কিন্তু অনেক কিছু আমাদের সামনে তুলে ধরেছেন। সো আশা করব আপনাদের কিছুটা হলেও আপনারা লাভবান হবেন এখান থেকে। আপু, সো সময়টা তো ভালো গেল। সো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। ইনশাল্লাহ আবার আমরা কোনো একদিন আপনার সঙ্গে কোনো একটা অনুষ্ঠানে বসবো। আসলে অনেক কিছু আছে। রাইট, ধন্যবাদ আপনাকেও। এবং আমি সবচেয়ে বেশি ধন্যবাদ জানাই যে যারা আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আর ইনশাল্লাহ উত্তরোত্তর এটার উন্নতি হোক, আমরা যেন দেখতে পাই। থ্যাংক ইউ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সো আপনার দর্শকরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা। আপনাদের মূল্যবান মতামত দিতে আমাদের একদমই ভুল করবেন না। আর কেউ যদি এই অনুষ্ঠানে আসতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আমরা একটা ভালো লাগা নিয়ে বাড়ি ফিরে যাই। সবাই সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সঙ্গেই থাকুন নারী উদ্যোক্তা আলাপন অনুষ্ঠানে। সো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।